হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে গুপ্ত যুগে নারীর অবস্থান সম্পর্কে কিন্তু আলোচনা করব। অর্থাৎ গুপ্ত যে বংশ রয়েছে বা গুপ্ত যে যুগটা রয়েছে সেখানে নারীর কি অবস্থান রয়েছে, কেমন ধরনের নারীর অবস্থান রয়েছে, এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, তোমাদের যে সিলেবাস রয়েছে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি, সেখানে কিন্তু পুরো গুপ্ত যুগটা রয়েছে, পুরো গুপ্ত পিরিয়ডটা রয়েছে এবং সেখান থেকে কিন্তু আমি বিভিন্ন টপিক নিয়ে আগের ক্লাসেও কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা আগের সেই ক্লাসগুলি দেখোনি, সেই ক্লাসগুলি কিন্তু দেখে নিতে পারো। সেখানে কিন্তু গুপ্ত যুগের ইতিহাসের উপাদান থেকে শুরু করে গুপ্তযুগ সংক্রান্ত আরও বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং সেই গুপ্তযুগ থেকেই আজকের ক্লাসে গুপ্ত যুগে নারীর অবস্থান কি রয়েছে এই বিষয়টার উপর কিন্তু আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো থার্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে থার্ড সেমিস্টারে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো থার্ড সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো। তার সাথে সাথে তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের, একটা হলো 7076398606 এবং আর একটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। প্রথমেই বলে দিয়েছিলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত যুগে নারীর অবস্থান। প্রথমত আমরা জানবো এই যে গুপ্ত যুগে নারীর কি অবস্থান রয়েছে, কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা এই নারীর অবস্থান সম্পর্কে জানতে পারি। দেখো, বলেছে গুপ্ত যুগে নারীর অবস্থান সম্পর্কে জানতে হলে বাদশায়নের কামসূত্র, বরাহমিহিরের বৃহৎ সংহিতা, বৃহস্পতি, কাত্যায়ন ও মনুস্মৃতি, কালিদাসের কাব্য, নাটক প্রভৃতির উপর কিন্তু নির্ভর করতে হয়। তাহলে এই যে গুপ্ত যুগে যে নারীর অবস্থানটা রয়েছে, এই অবস্থান সম্পর্কে জানার জন্য কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। কোনো এক দুটা উপাদানের কথা কিন্তু এখানে উল্লেখ নেই, প্রচুর কিন্তু উপাদানের কথা উল্লেখ আছে। যেমন দেখো, বলা হচ্ছে যে বৎসায়নের যে কামসূত্র রয়েছে, বরাহমিহিরের বৃহৎ সংহিতা, এছাড়াও বৃহস্পতি, কাত্যায়ন, মনুস্মৃতি, কালিদাসের বিভিন্ন কাব্য, নাটক, এই সমস্ত একাধিক উল্লেখযোগ্য উপাদানের উপর ভিত্তি করে কিন্তু আমরা গুপ্ত যুগে নারীর অবস্থান সম্পর্কে কিন্তু জানতে পারছি। এবার দেখবো নারীর অবস্থানটা কেমন ধরনের ছিল বা কি ছিল এই নারীর অবস্থান। দেখো, বলেছে গুপ্ত যুগে নারীরা কি করতো, নাচ, গান ও অন্যান্য শিল্পে যথেষ্ট পারদর্শী ছিল। মানে গুপ্ত যুগের যে নারীরা, তারা নাচ গানের ক্ষেত্রে হোক বা শিল্পের ক্ষেত্রে হোক যথেষ্ট পারদর্শী ছিলেন, মানে যথেষ্ট দক্ষতার কিন্তু পরিচয়ও দিয়েছিলেন। এছাড়াও কি জানতে পারছি, অভিজাত পরিবারের কন্যারা যারা ছিলেন তারা কিন্তু 64টা কলা জানতো বলেও জানা যাচ্ছে। এছাড়াও কি গুপ্ত যুগের সম্পত্তির ওপর নারীদের অধিকার ছিল বলে কাত্যায়ন স্মৃতিতে উল্লেখ রয়েছে। তাহলে গুপ্ত যুগে এসে কি দেখা যাচ্ছে, যে সম্পত্তির ওপর নারীদের কিন্তু একটা অধিকার ছিল। এটাও আমরা জানতে পারছি কিসের উপর ভিত্তি করে, এই যে কাত্যায়ন যে স্মৃতি রয়েছে সেখান থেকে আমরা জানতে পারছি যে গুপ্ত যুগে নারীরা কিন্তু সম্পত্তির অধিকার ছিল, তাদের সম্পত্তি রাখতে পারতো তারা। আরও কি জানতে পারছি, গুপ্ত যুগের স্ত্রীরা ধর্মাচরণে স্বামীর যে সহধর্মিণী হতে পারতেন না। আরো কি বলা হচ্ছে, যে নারীদের বৈদিক মন্ত্র উচ্চারণ নিষিদ্ধ হয়েছিল। গুপ্ত যুগে কি দেখা যাচ্ছে, নারীদের অবস্থার যে উন্নতি ঘটেছিল তা বলা যাবে না। মানে এখানে আমরা আলোচনা করছি কি, গুপ্ত যুগে নারীর অবস্থান নিয়ে। গুপ্ত যুগে নারীর অবস্থানটা কেমন ধরনের ছিল, আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে আমরা বা নির্ভর করে গুপ্ত যুগে নারীর কি অবস্থান রয়েছে এই বিষয়টা সম্পর্কে জানতে পারছি। কিন্তু শেষের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, যে গুপ্ত যুগে যে নারীর অবস্থা যে খুবই উন্নত মানের ছিল বা যথেষ্ট উন্নত ছিল, এই বিষয়টা কিন্তু বলা যাবে না। তাহলে কি বলা হচ্ছে, গুপ্ত যুগে নারীদের কোনো স্বাধীনতা ছিল না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারীকে কি করা হতো, কোনো না কোনো কিন্তু পুরুষের অধীনেই কিন্তু থাকতে হতো। তাহলে গুপ্ত যুগে এসেও আমরা কি দেখতে পাচ্ছি, যে নারীদের যে স্বাধীনতা সেটাও তার কিন্তু ছিল না। আরো কি বলা হচ্ছে, যে নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে কি করা হতো, কোনো না কোনো কিন্তু পুরুষের অধীনেই কিন্তু থাকতে হতো। এছাড়াও কি জানতে পারছি, যে বিধবা বিবাহের প্রচলন ছিল, সতীদাহ প্রথাও কিন্তু
বজায় ছিল। তাহলে গুপ্ত যুগে এসেও কি দেখতে পাচ্ছি যে বিধবা বিবাহ প্রচলন তো ছিলই, তার সাথে সাথে কিন্তু সতীদাহ প্রথাও কিন্তু বজায় ছিল। এছাড়াও কি দেবদাসীর প্রথা এই যুগে প্রচলিত ছিল। এই যুগে পুরুষরা সাধারণত একটি বিবাহ করত, তবে কোনো কোনো ক্ষেত্রে কি দেখা যায় উচ্চ বর্ণের পরিবারের যে পুরুষরা রয়েছে তাদের কিন্তু একাধিক বিবাহের কথাও কিন্তু জানা যায়। দেখো আজকের ক্লাসটা ছিল হচ্ছে যে গুপ্ত যুগে নারীর কি অবস্থান রয়েছে। প্রথম দিকে আমরা কিন্তু বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে কিন্তু নারীর যে অবস্থানের সম্পর্কে জানতে পারছি, সেটা হচ্ছে বাদশায়নের কামসূত্র, বরাহ মিহিরের বৃহৎ সংহিতা, বৃহস্পতি, এই সমস্ত উপাদানের উপর নির্ভর করে কিন্তু আমরা গুপ্ত যুগে নারীর অবস্থান সম্পর্কে জানতে পারছি। এছাড়াও কি কি জানতে পারছিলাম প্রথম দিকে, যে নারীরা যথেষ্ট নাচ গানের ক্ষেত্রে হোক বা বিভিন্ন শিল্পের ক্ষেত্রে যথেষ্ট তারা পারদর্শী ছিল। কিন্তু পরবর্তীতে এসে কি দেখা যাচ্ছে যে গুপ্ত যুগের কিন্তু যে নারীদের অবস্থা যে খুবই যে উন্নত মানের ছিল এমনটা কিন্তু বলা যায় না। তাদের কিন্তু স্বাধীনতা ছিল না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু কোনো না কোনো পুরুষের অধীনেই কিন্তু থাকতে হতো। এছাড়াও তার অবস্থান সম্পর্কে জানতে পারছি যে এই সমাজে কিন্তু যে সতীদাহ প্রথাও প্রচলিত ছিল, দেবদাসীদের অস্তিত্বের কথা জানতে পারছি। তাহলে পুরুষেরা কি করা হতো, সাধারণত তারা একটাই বিবাহ করত, কিন্তু উচ্চ বর্ণের কোনো পুরুষের ক্ষেত্রে কি দেখা যেত যে তারা একাধিক বিবাহ করত। এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু জানতে পারছি। তাহলে গুপ্ত যুগে নারীর অবস্থান সম্পর্কে আজ আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন তোমাদের ভিডিওর শুরুতেই কিন্তু দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।